আমি মালা ভট্টাচার্য। আজকে হেমেন্দ্র কুমার রায়ের লেখা কাপালিকের কবলে গল্পটি পড়তে চলেছি, তাহলে সঙ্গে থাকুন। সেদিন সকালবেলা প্রখ্যাত রহস্য সন্ধানী জয়ন্ত আর মানিক বসে বসে সেদিনের খবরের কাগজ পড়ছিল। প্রতিদিনের খবরের কাগজ একান্তভাবে মন দিয়ে পাঠ করা জয়ন্তর দীর্ঘদিনের অভ্যাস। তাছাড়া তেমন কোনো প্রয়োজনীয় খবর দেখলে সে সেই অংশটুকু কেটে আটকে রাখে তার সংগ্রহের খাতায়। দুজনে কাগজের বিভিন্ন পাতা তন্ন তন্ন করে খুঁজে ফেলল। জয়ন্ত বললে, দূর, সেই সব একঘেয়ে খবর। কে ডান্ডা মেরে কার মাথা ফাটালো, কে ছোড়া দেখিয়ে টাকা নিয়ে পালালো, এসব তো অতি সাধারণ কেস। তেমন জটিল বা জবরদস্ত কেস একটাও চোখে পড়ছে না। এমন সময় বাইরের বারান্দায় ভারী পায়ের শব্দ শুনে জয়ন্ত বললে, মানিক, সুন্দরবাবু আসছেন, তা হরিকে বলো চা ও প্রাতরাশের ব্যবস্থা করতে। মানিক উঠে গেল ভেতরে। একটু পরেই সুন্দরবাবুর প্রবেশ। ভারী কণ্ঠে বললেন, কী হে জয়ন্ত, শরীর ভালো তো? জয়ন্ত হেসে বললে, আমার শরীর তো চট করে খারাপ হবার নয়, তা তো জানেন। তবিয়ত ঠিক রাখার জন্য সাধনা করতে হয়। যখন কাজ থাকে না তখন দেহের তোয়াজ করি। সুন্দরবাবু হেসে বললেন, সে তো জানি ভায়া, তা একটা বিশেষ কাজে তোমার কাছে আসতে হলো। জয়ন্ত জানি পুলিশ অফিসার সুন্দরবাবু বিশেষ কাজ ছাড়া তার কাছে আসেন না, তাই সে হেসে বলল, কাজ ছাড়া যে আপনি আসেন না তা তো জানি। সুন্দরবাবু শুধু বললেন, হুম। এমন সময় মানিকের সঙ্গে হরি প্রবেশ করল ঘরে প্রাতরাশ নিয়ে। জয়ন্ত সেদিকে চেয়ে বলল, নিন সুন্দরবাবু, শুরু করুন। আজকের প্রাতরাশ খুব সামান্য মাত্র। ডিমের পোচ, চিকেন স্যান্ডউইচ, ব্রেড বাটার, মাটন চপ আর কফি। সুন্দরবাবু চোখ দুটি সেদিকে পড়েই আনন্দে একেবারে দপ করে জ্বলে উঠল। জয়ন্ত আর মানিক দুজনে যা খেলো তিনি একাই তার দ্বিগুণের বেশি উদরসাদ করলেন। গোটা 6 পোচ, 6 পিস ব্রেড বাটার, 6খানা স্যান্ডউইচ আর 4টি মাটন চপ খেয়ে পরপর 2 কাপ কফি পান করলেন সুন্দরবাবু। তারপর একটা ঢেকুর তুলে বললেন, এবারে আমার বক্তব্যটা শোনো জয়ন্ত। জয়ন্ত আর মানিকের প্রাতরাশ ও কফি পান আগেই শেষ হয়েছিল। মানিক চিরদিনই সুন্দরবাবুর সঙ্গে ঠাট্টা তামাশা করতে অভ্যস্ত। তাই সে বলল, আপনার সব চিন্তাগুলো ওই খাবারের স্তূপে চাপা পড়ে যায়নি তো সুন্দরবাবু? সুন্দরবাবু বললেন, থামো তো ডেপো ছোকরা, খাবার গেল পেটে আর চিন্তা আছে মগজে। খাবার কি করে চিন্তাকে চাপা দেবে শুনি? তা বটে বলে মানিক হাসলো একটু। সুন্দরবাবু বললেন, ঘটনাটা হলো, পলাশপুরের জমিদাররা 3 পুরুষ ধরে কলকাতায় বাস করেন। ও অবশ্য জমিদারি এখন নেই, তবে জোরদারি দেশে আছে, আর কলকাতায় আছে ব্যবসা বাণিজ্য। মোটামুটি তাই দিন ভালোই কাটে। জমিদারের একমাত্র পুত্র গত 3 দিন হলো নিখোঁজ। তিনি আবার এমএলএর বন্ধু, ফলে মিনিস্ট্রি মহল থেকে চাপ এসে পড়েছে। আমাদের তো নাভিশ্বাস উঠেছে, কী যে করি তার ঠিক নেই। চাকরি রাখা দায়, ওই ব্যাপারে যদি কোনো সাহায্য পাই সেই আশায়। এই খবরটা তো কাগজে কাল পড়েছি। হ্যাঁ, তার ছেলেটার বয়স কত হবে? বয়স আর কত হবে? বর্তমান জমিদারের বয়স প্রায় 35। তার 3 মেয়ের পর 1 ছেলে, সবার ছোট, একমাত্র ছেলে, তাই আদর খুব। বয়স বছর 6 হবে। এইটুকু ছেলে অদৃশ্য হলো কী করে? আশ্চর্য ঘটনা, তাতে সন্দেহ নেই। এদের বিরাট দোতলা বাড়ি শোভাবাজার অঞ্চলে, তবে বাড়ির পিছন অর্থাৎ খিড়কির দিকেও একটা দরজা ছিল। ওই দরজা দিয়ে পেছনের গলিতে যাওয়া যায়। সামনে দারোয়ান থাকে, সে খোকাকে বের হতে দেখেনি, অথচ বেলা 1টা থেকে 3টের মধ্যে ছেলে উধাও। জয়ন্ত বললে, ছেলে প্রধানত 3টি কারণে উধাও হয় সুন্দরবাবু। প্রথম হলো, তাদের ধরে চোখ কানা, হাত ভাঙা ইত্যাদি করে পরে জিভ কেটে ভিক্ষে করানো হয়। এ দল পৃথক দল। এরা অনেক ছেলে এমনি পোষে। একটা ছেলে রোজ 10-12 টাকা করে উপার্জন করে, অথচ তারা মাত্র 2 টাকার মতো খেতে পায়। এটা বলে ভিখারি ব্যবসা। তাই অনেক বুদ্ধিমান লোক ছোট্ট ছেলে ভিখারিদের পয়সা দেয় না। দ্বিতীয় কারণ হলো, ছেলে চুরি করে মোটা টাকা মুক্তিপণ দাবি করা। বিদেশে এটা বেশি হয়, এদেশেও হয়। পৃথিবীর বিখ্যাত সেই লিন্ডেনবার্গ হত্যা রহস্য সেই মুক্তিমূল্য আদায়ের জন্য শিশু চুরির ঘটনাকে কেন্দ্র করেই ঘটেছিল। শিশু চুরির তৃতীয় কারণ হলো, শিশুদের ধরে নিয়ে গিয়ে বিদেশে বিক্রি করা হয়।
সাধারণত মেয়েদের ধরেই এভাবে বিদেশে বিক্রি করা হয়। অনেক পুরুষদেরও তা করা হয়, তবে তাদের ক্রেতা বেশি মেলে না। তাই এ সন্দেহ থেকে এই ঘটনাকে বাদ দেওয়া যায়। যাই হোক, কে বা কারা কী উদ্দেশ্যে এই চুরি করেছে তা যদি খুঁজে বের করতে হয়, তাহলে সবার আগে অকুস্থলে যাওয়া কর্তব্য, তাই নয় কি? তা বটে, বললেন সুন্দরবাবু। তাহলে চলো আমরা সেখান থেকে ঘুরে আসি। জয়ন্ত বললে, সুন্দরবাবু কি এর আগে সেখানে গিয়েছিলেন নাকি? সুন্দরবাবু দীর্ঘশ্বাস ফেলে বললেন, তা গিয়েছিলাম বটে, তবে কোনো সূত্র দেখতে পাইনি। জয়ন্ত বললে, আমরাও সে সূত্র পাবো তেমন কোনো কথা নেই, তবে চলুন দেখা যাক কত দূর কী হয়। মানিক, তুমি ভাই দীপাকে নিয়ে এসো। সুন্দরবাবু বললেন, দীপা আবার কে? মেয়ে গোয়েন্দা নাকি? জয়ন্ত হেসে বললে, এক হিসাবে তা বলতে পারেন। দীপা হলো একটি মেয়ে কুকুর। বিমলবাবুর বাঘের মতো এর ঘ্রাণ শক্তি খুব তীব্র। তার উপরে নিয়মিত ট্রেনিং নিতে হচ্ছে একে। আশা করি কোনো একদিন নিশ্চয় ও সফল হবে, হয়তো বিরাট কোনো এক তদন্তে। সুন্দরবাবু বললেন, দেখা যাক, চলো এবার আমরা শোভাবাজারের দিকে যাত্রা করি। ততক্ষণে মানিক দীপাকে নিয়ে এসেছিল। তারা বাইরে এসে একটা ট্যাক্সি নিয়ে চলল শোভাবাজারের দিকে। 2 শোভাবাজারের রাজবাড়ি দোতলা হলেও আকারে তা বিরাট, 2টি তলা মিলিয়ে 22খানা ঘর। বোঝা যায় এককালে এরা বিরাট ধনী ছিলেন। বর্তমানে সেই অর্থের গৌরব না থাকলেও অবশ্য দারিদ্র্যের মধ্যে যে এরা এসে পড়েননি তা বোঝা যায়। বর্তমানে যিনি স্টেটের মালিক, সেই বীরেন্দ্রনারায়ণ এসে সুন্দরবাবুকে অভ্যর্থনা করলেন। জয়ন্ত বা মানিককে তিনি চেনেন না, যেহেতু তাদের গায়ে কোনো রকম ইউনিফর্ম ছিল না। সুন্দরবাবু পরিচয় করিয়ে দিলেন সবার সঙ্গে। পরিচয় পেয়ে বীরেন্দ্রনারায়ণ খুশি হলেন। যে ঘরে বসে কথা হচ্ছিল তার সামনে দেখা গেল বিরাট একটা চিত্র। চারপাশে এই বংশের পূর্বপুরুষদের চিত্র, কিন্তু সামনে একটা বিরাট সন্ন্যাসীর চিত্র। কেন? সন্ন্যাসীটিকে জয়ন্তের কথাটা মনে হলো। সে বললে, বীরেনবাবু, আমি কয়েকটা প্রশ্ন করব আপনাকে, আশা করি সঠিক উত্তর দেবেন। নিশ্চয়ই। আমার ছেলে অদৃশ্য হবার পর থেকে আমার স্ত্রী প্রায় অজ্ঞান। যদি সত্তর তাকে খুঁজে বের করতে না পারেন, তবে তার জীবনেও সংশয় হবে। বুঝেছি। তা এবার বলুন, কি জানতে চান? আপনার ছেলে কবে অদৃশ্য হয়? পরশুদিন বেলা প্রায় 2টো নাগাদ। সে কোথায় ছিল? সে তার ঘরে ঘুমিয়েছিল। আমার স্ত্রী নানা সাংসারিক কাজে ব্যস্ত ছিল। বেলা প্রায় 12টা নাগাদ আমি তাকে দেখে অফিসে যাই। তারপর বাড়ির সামনে দিয়ে সে বের হয়নি। পিছনের দরজা, মানে খিড়কির দরজা খোলা দেখা যায়। তাতে মনে হয় ওই পথ দিয়ে বের হয়েছিল। বেলা প্রায় 1টা নাগাদ আমার স্ত্রী ও দাসী তাকে ঘরে দেখেছিল। তারপরেই বেলা 3টেতে এসে তাকে দেখতে পাইনি। ঠিক আছে, এবার বলুন তো, কাউকে সন্দেহ হয়? না, সন্দেহ কাউকে হয় না, কারণ আমার বংশের মধ্যে আমি একমাত্র সন্তান। আমার ছেলে নরেন্দ্র হলো আমার একমাত্র পুত্র সন্তান, উত্তরাধিকার ব্যাপারে। আচ্ছা, আপনার ঘরে ওই যে বিরাট ছবিটি আছে, ওটা কার ছবি? গলায় রুদ্রাক্ষমালা, তেজস্বী পুরুষ। উনি আমাদের গুরুদেব। উনি তান্ত্রিক, বিরাট সন্ন্যাসী, তবে বর্তমানে জীবিত নেই। তার প্রধান শিষ্য আছেন আমাদের গুরুদাদা। তিনি থাকেন ও সাধনা করেন পলাশপুরের শ্মশানে। তিনিও তন্ত্র সাধনা করেন। আচ্ছা, কেউ কখনো আপনাকে ভয় দেখিয়ে চিঠি লেখে? কীরকম? যেমন, এত টাকা চাই, না হলে ক্ষতি হবে। না না, টাকা যে বর্তমানে আমাদের বিশেষ নেই তা সকলেই জানে, তাই এটা নিরর্থক প্রশ্ন জয়ন্তবাবু। আচ্ছা, আপনার গুরুদেবের প্রধান শিষ্য কি এখানে কখনো এসেছেন? বলেন কি? আমার ছেলে নরেন্দ্র অদৃশ্য হবার মাত্র 2 দিন আগেও তিনি আসেন। তিনি নরেন্দ্রকে একটি মূল্যবান মালা উপহার দেন, রুদ্রাক্ষ মালা। সেটা ড্রয়ারে আছে, সেখানে একবার দেখবেন কি? নিশ্চয়ই। বীরেন্দ্রনারায়ণ তক্ষুনি উঠে গিয়ে মালাটা এনে জয়ন্তের হাতে দিলেন। সুন্দরবাবু ঠাট্টা করে বললেন, জয়ন্ত, তুমি কি শেষে মালা জপ করতে শুরু করে দেবে নাকি? জয়ন্ত বললে, না না, তা নয়, দেখুন না। জয়ন্ত মালাটা দীপার নাকের কাছে ধরল। দীপা 2-1বার সেটা শুকে শব্দ করল, গড়। জয়ন্ত বীরেনবাবুকে বললে, আচ্ছা, আপনাদের খিড়কির দরজাটা একবার দেখাতে পারেন? নিশ্চয়ই, আসুন আমার সঙ্গে। জয়ন্ত সদলে খিড়কির দরজাতে গিয়ে দাঁড়ালো। দীপা এক মনে সেখানকার মাটি শুকতে লাগলো। জয়ন্ত বললে, বীরেনবাবু, এদিকে লোকজন তো বিশেষ আসে না, তাই না? ঠিক বলেছেন জয়ন্তবাবু। এদিকে দীপা মাটি শুকতে শুকতে এগিয়ে চলছিল। তাকে বাধা দিল জয়ন্ত, চেন টেনে ধরল।
দীপা জোরে জোরে চিৎকার করে উঠল, ভো। এবার 3। জয়ন্ত ফিরে এলো তার বাড়িতে, সঙ্গে সুন্দরবাবু। জয়ন্ত বললে, সুন্দরবাবু, কেসটা খুব খারাপ বলে মনে হচ্ছে আমার। কেন? কারণ হলো ছেলে চুরি সম্পর্কে যে 3টি বিষয়ের কথা আমি আগে বলেছিলাম তার সঙ্গে এটি মিলছে না মোটেই। সুন্দরবাবু বললেন, তাহলে ব্যাপারটা কি বলো তো? দীপার মালা শোকা থেকে বুঝতে পারেননি? কিছুটা আন্দাজ করেছি ভায়া, মনে হয় ওই মালাটা যে দিয়েছে তার গায়ের গন্ধ দীপা মালাতে পেয়েছে, আর ওই খিড়কির দরজাতে সেই গন্ধের রেশ পেয়েছে পায়ের ছাপে। তার মানে যে তান্ত্রিক গুরুভাই মালাটা দিয়েছিল সেই সেদিন লুকিয়ে খিড়কিতে এসেছিল। সুন্দরবাবু বললেন, তাহলে ওই তান্ত্রিক গুরুভাইটিরই ছেলেটি চুরি করা সম্ভব। কিন্তু তাতে তার লাভ কি? লাভ বিরাট। সেটা পার্থিব লাভ নয়, বলা যেতে পারে পরমার্থিক লাভের একটা কুসংস্কারপূর্ণ ধারণা। সেটা কীরকম? অনেক তান্ত্রিক, কাপালিক প্রভৃতি ভূত প্রেত বা তালবেতালে সিদ্ধ হয়, জানেন তো? এ সিদ্ধি তারা সত্যি লাভ করে কিনা তা বলা কঠিন। তাদের সিদ্ধি লাভটা যে জপ তপ দ্বারা বা অন্য কোনো পথে হয় তাও সঠিক বলা চলে না। তবু আজও সে ধারণার বশবর্তী হয়ে অনেক তান্ত্রিক, কাপালিক প্রভৃতিরা নরবলি দেয়। তবে কেউ স্বেচ্ছায় নিজের ছেলেকে বলি দেয় না। তাই তারা অনেক সময়ই ভালো সুলক্ষণযুক্ত নিখুঁত ছেলে পেলে তাদের চুরি করে। সুন্দরবাবু বললেন, সর্বনাশ! তাহলে কি এতক্ষণে তাকে বলি দেওয়া হয়ে গেছে? আমার মনে হয় তা হয়নি। সেটা তুমি কি করে বলছো? দেখুন সুন্দরবাবু, অনুমান বলে একটা কথা আছে, জানেন তো? যদি গোয়েন্দার অনুমান শক্তি প্রখর না হয় তবে সে সফলতা ভালো করতে পারে না, লাভ করতে পারে না, বুঝলেন? সেটা আমি মানি। তা ব্যাপারটা কি বলো তো জয়ন্ত? কী করে তুমি বলছো যে নরেন্দ্র এখনও বেঁচে আছে? দেখুন, এই সব কাপালিকরা সাধনা করে অমাবস্যায়, কারণ অমাবস্যাতে না হলে সিদ্ধিলাভ হয় না। তাছাড়া কতগুলি বিশেষ অমাবস্যা আছে, যেমন এ মাসে হচ্ছে ভাদ্র মাসের অমাবস্যা। এটি বিশেষ ধরনের অমাবস্যা, কারণ এই ভাদ্র মাসের অমাবস্যা প্রেত সাধনা, বেতাল সাধনা ইত্যাদির পক্ষে প্রশস্ত। আর তাই ঠিক অমাবস্যার আগে চুরিটা হয়েছে। জয়ন্ত এক টিপ নস্যি নিয়ে মৃদু হাসল। সুন্দরবাবু বললেন, তাহলে ভায়া, তোমার মতে আগামী মঙ্গলবার মানে পরশু যে অমাবস্যা? সুন্দরবাবু বাংলা ক্যালেন্ডারের দিকে তাকিয়ে বললেন। জয়ন্ত বললে, হ্যাঁ, ওই দিন সন্ধ্যার পর আমাদের প্রস্তুত থাকতে হবে। ওই দিন রাতে পলাশপুরের শ্মশানে হানা দিলেই আমরা সফল হব। কিন্তু কোথায় যে এইসব পূজা সাধনা প্রভৃতি করবে তা জানা যাবে কি করে? অতি সহজে। দীপা তার পায়ের ও গায়ের গন্ধ চেনে, সে ঠিক খুঁজে বের করবে। সুন্দরবাবু আমাদের সঙ্গে বলে উঠলেন, ভেরি গুড, ভেরি গুড, বেটাকে ঠিক বাগে পাওয়া গেছে। তবে সে কি এই কাজ প্রথম করছে না আগেও করেছে তা আমি বলতে পারবো না। এইসব তান্ত্রিকরা যে শতাধিক নরবলি দেয় এমন ঘটনাও জানা আছে। অমাবস্যা অভিযানের জন্য রেডি হতে পারি? নিশ্চয়। আর ওই সময়ের আগে পলাশপুরের রসিকে একটা তার করে দিন বা ফোনে জানিয়ে দিন যে আমরা অভিযানে বের হব এবং সেখানে যাব, তবে বিস্তারিত কিছু জানাবেন না। ঠিক আছে। সুন্দরবাবু উঠে দাঁড়ালেন। এবার 4। অমাবস্যার গভীর রাত, সারা বিশ্ব প্রকৃতি যেন থমথম করছে। আকাশে কালো মেঘ, চাঁদ নেই, তারাটা পর্যন্ত মেঘের আড়ালে ঢাকা পড়ে গেছে। এমনি ভয়াবহ রাতে পলাশপুরের শ্মশানটা যেন আরও ভয়াবহ রূপ ধারণ করেছে। এত রাতে লোকজন কেউ পথে বের হয় না, আর শ্মশানের দিকে তো ভয়ে কেউ আসেই না এমন রাতে। কারো বাড়িতে রাতে কেউ মারা গেলে পরদিন সকালে কেউ সাহস পায় না। এমনি রাতে শ্মশানের কালী মন্দিরের থেকে কিছুটা দূরে একটা নির্জন অংশে বসে সাধনা করছিল একজন কাপালিক। তার গলায় হাতে রুদ্রাক্ষের মালা, বয়স 25-26, পরনে টকটকে লাল একটা কাপড়। তার সামনে একটা ভয়াবহ মহাবৈরবের মূর্তি। মূর্তিটা 5টি মরার খুলির উপরে রাখা। তার সামনে আরেকটা বড় মরার খুলি, তার কপালে সিঁদুর লাগানো। মাঝে মাঝে সে একটা মরার খুলির পাত্র থেকে কারণ পান করছে। চোখ দুটো তার টকটকে লাল। তার পাশে একটা মৃতদেহ পড়ে আছে, বোধহয় শ্মশান থেকে মৃতদেহটা টেনে এনেছে। অন্য পাশে একটা পায়রা, একটা মুরগি, একটা কালো পাঠা বাঁধা। তার পাশে হাত পা বাঁধা অবস্থায় আছে একটা ছেলে। তার 2টি চোখে আতঙ্ক ফুটে উঠেছে। মাঝে মাঝে সে মা মা বলে কাঁদছে। এত রাত্রে এই নির্জন শ্মশানে যে কেউ আসবে না এই বিষয়ে কাপালিক নিশ্চিন্ত। তাই সে ওই শিশুর কান্না নিয়ে মাথা ঘামাচ্ছে না। তার সামনে একটা আগুন জ্বলছে,
মাঝে মাঝে সে আগুনে ফুল, বেলপাতা, ঘি প্রভৃতি আহুতি দিচ্ছে আর উচ্চস্বরে কী সব মন্ত্রপাঠ করে চলেছে। অবশেষে একসময় মন্ত্রপাঠ শেষ হলো। কাপালিক উঠে গিয়ে পায়রাটা টেনে নিল, তার ডানার বাঁধন কেটে দিল, তারপর মন্ত্র পড়ে তার পাশে রাখা খাড়াটা দিয়ে এক কোপে তার মাথাটা কেটে ফেলল। কাটা মাথাটা সে ফেলে দিল আগুনের মধ্যে। তারপর ওই পায়রার রক্ত কয়েক ফোঁটা সে ফেলে দিল পাশের মরাটার মুখে। তারপর আরও কিছুক্ষণ মন্ত্র পড়ে সে মুরগিটাও টেনে নিল। ততক্ষণে আগুনে পায়রার মাথাটা পুড়ে গেছে। এবার ওই একইভাবে এক কোপে মুরগিটাকে কেটে ফেলল, তার মাথাটাও সে জ্বলন্ত আগুনে ফেলে দিল। সঙ্গে সঙ্গে মন্ত্র পড়ে কিছুটা মুরগির রক্ত ঢেলে দিল মরাটার মুখে। এই সব ভয়ানক কাণ্ড দেখে বসে থাকা বালকটি ভীষণ ভয় পেয়ে গেল। সে তার বাঁধন থেকে মুক্তি পাবার জন্যে প্রাণপণে চেষ্টা করল, তবে বাঁধন খুলতে পারল না সে। তখন সে উচ্চকণ্ঠে মা মা বলে কাঁদতে লাগলো, কিন্তু সেই করুণ কান্নাতেও কাপালিকের হৃদয় এতটুকু গড়ল না। যথারীতি মুরগি বলির পর টেনে নিল পাঁঠাটা। কিন্তু ঠিক এমনি সময়ে ঘটে গেল একটা অঘটন। এমন একটা ঘটনার জন্য কাপালিক তৈরি ছিল না। সে চেয়ে দেখতে পেল তার সামনে টর্চ হাতে দুজন লোক, তার পেছনে আরও 4 জন লোক। সামনে একটা কুকুর মাটি শুকতে শুকতে আসছে। কাপালিক চমকে উঠল। দুজনের হাতে পিস্তল, দুজনের হাতে বন্দুক। তারা হলো জমিদার বীরেন্দ্রনারায়ণ, জয়ন্ত, সুন্দরবাবু, মানিক, থানার ওসি আর একজন কনস্টেবল। বীরেন্দ্রনারায়ণ সবার পিছনে ছিল, তাই কাপালিক অন্ধকারে তাকে দেখতে পায়নি। ওসি এগিয়ে গিয়ে বলল, মাথার উপরে হাত তোলো, নরবলি দিতে চেষ্টা করার অপরাধে তোমাকে অ্যারেস্ট করলাম। কাপালিক হুঙ্কার দিয়ে বলে উঠল, শয়তানের দল, আমার পবিত্র সাধনায় ব্যাঘাত সৃষ্টি করতে এসেছিস? বলে সে খাড়াটা হাতে তুলে নিল, নিয়েই হুঙ্কার দিয়ে উঠল সে। এমন সময় জয়ন্ত এগিয়ে গেল। তার পিস্তলের একটা গুলি কাপালিকের পায়ে লাগতেই সে পড়ে গেল। জয়ন্ত বলল, পুলিশের সঙ্গে লড়াই করতে যেও না, মারা পড়বে। এমন সময়ে এগিয়ে এলেন বীরেনবাবু। ততক্ষণে ওসি গিয়ে নরেন্দ্রর হাত পায়ের বাঁধন কেটে দিয়েছিল। বীরেন্দ্রবাবু ছেলেকে বুকে তুলে নিলেন। নরেন্দ্র কাঁদতে লাগলো। বীরেন্দ্রবাবু কাপালিককে বললেন, ছি ছি, তুমি কিনা আমার গুরু ভাই হয়ে আমার ছেলেকে নরবলি দিতে গিয়েছিলে? আমাদের গুরুদেব এমন শিক্ষা কখনো দেননি। তিনি জপ তপ পূজার পথে যেতে বলেছেন। তুমি কি মনে করো খুব সহজেই সিদ্ধিলাভ করবে এইসব করে? তুমি নরাধম, পাষণ্ড। কাপালিকের চোখ দুটো জ্বলছিল যেন, কিন্তু সে জানে সে নিরুপায়। এখন তার মুক্তি সম্ভব নয়। তাছাড়া সে হাতে নাতে ধরা পড়েছে, তার বিচার হবেই, আর বিচারে অন্তত 7 বছর ঘানি ঘুরাতে হবে। ওসি জয়ন্তর দিকে চেয়ে বলল, আপনি এ কেসে হাত দিলেন বলেই এমন হাতে নাতে শয়তানকে ধরা সম্ভব হলো। তা না হলে এই নিরীহ শিশুর যে কী দশা হতো। বীরেনবাবু বললেন, জয়ন্তবাবু বলুন, কি পুরস্কার চান আপনি? আমি যে কোনো পরিমাণ অর্থ। জয়ন্ত হেসে বললে, অর্থ আমি চাইনি বীরেনবাবু, আমি যে আপনার ছেলেকে রক্ষা করতে পারলাম, এই আমার আনন্দ। কাপালিক বুঝল জয়ন্তর জন্যই ধরা পড়ে গেছে। সে তার জ্বলন্ত দৃষ্টিতে জয়ন্তর দিকে তাকিয়ে বললে, তোমার সর্বনাশ হবে। জয়ন্ত তাচ্ছিল্যভাবে মৃদু হাসল, কোনো উত্তর দিল না।